কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের প্লে অফে হয়তো যেতে পারবে, হয়তো যেতে পারবে না। কিন্তু হারার আগে ময়দানটা তারা ছাড়ছে না। বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী, এই মন্ত্রপাঠে দীক্ষিত হয়ে কেকেআর লড়ে যাচ্ছে প্রাণপণ। প্লে অফে ওঠার দীপশিখাটা জ্বালিয়ে রেখেছে তারা আপ্রাণ চেষ্টায়। টুর্নামেন্টের শুরুটা যাচ্ছে তাই হয়েছিল, কিন্তু টানা 4 ম্যাচ জিতে যেই সম্ভাবনার সলতেটা তারা জ্বালিয়েছিল সেটা নিভু নিভু দশা হয়ে যায় সর্বশেষ ম্যাচে আরসিবির কাছে পরাজয়। তবে এই ম্যাচে আজকে আবার গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়ে কেকেআরের সেই সলতেটা আবারও একটুখানি উস্কে উঠল। না, এখনো অনেক পথ পাড়ি দেবার রয়েছে। 12 ম্যাচ শেষে তাদের 11 পয়েন্ট টেবিলে তারা 7 নম্বরে রয়েছে। তবে হাতে থাকা 2টা ম্যাচই যদি তারা জিততে পারে সেক্ষেত্রে 7 থেকে 4-এ তো উঠে আসতেই পারে। যদিও এইখানে অনেক যদি কিন্তুর উপরে কেকেআরকে নির্ভর করতে হবে, কিন্তু টিকে তো তারা রয়েছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে আজকের এই ম্যাচে কেকেআরের প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখায় আসলে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে তো আলোচনাটা করছি। গুজরাট টাইটান্সও প্লে অফে খেলবে হয়তোবা, কেননা তাদের 13 ম্যাচ শেষে 16 পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয়তে রয়েছে। যদিও এখনো এবারের আইপিএলে প্লে অফে যে 4টা দল খেলবে কারোই আসলে কাগজে কলমের নিশ্চয়তার জায়গাটা পাওয়া যায়নি। গুজরাট টাইটান্সও আজকের এই ম্যাচটা হেরে যাবার কারণে তাদের অপেক্ষাটা আরেকটু বাড়ল। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা, কেকেআরের এই জয়, সেটা নিয়ে তো আলোচনা করছি। খুব সহজেই তো বলে দেওয়া যায় ফিন অ্যালেনের ইনিংসটা বিস্ফোরক ইনিংস, বিধ্বংসী ইনিংস। সেঞ্চুরিটাই কেবলমাত্র তিনি পান নাই। এক ইনিংস আগেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কি অসাধারণ একটা সেঞ্চুরি তিনি করেছিলেন। আজকে মাত্র 7 রানের জন্য আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরিটা পেলেন না। তবে একটা রেকর্ড তিনি করেছেন যেইটা আইপিএলের 19 আসরে আর কেউ করতে পারেননি। আইপিএলে একই আসরে আলাদা আলাদা 2টা ইনিংসে 10টা ছক্কা মারার কীর্তি এতদিন পর্যন্ত আর কারো ছিল না। ফিন অ্যালেনের সেটা হয়ে গেল। আগের ওই যে সেঞ্চুরির ইনিংসটাতেও মেরেছেন 10 ছক্কা, এবং আজকেও তিনি এই 93 রানের ইনিংসে 10টা ছক্কা মেরেছেন। সেইটাও টার্নিং পয়েন্টের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন আমি সেটা বলছি? দেখুন, আগে একটু আমি গুজরাট টাইটান্সের রান তাড়া করার কথাটা বলি। 248 রান করতে হবে। অবশ্যই এই জায়গাটাতে আস্কিং রেটটার সঙ্গে পাল্লা দেওয়া, লড়াই করার ব্যাপারটা তো থাকেই। টি-20 ম্যাচে 20 ওভারের একটা ইনিংসে রান তাড়া করা দল 15 ওভার শেষেও মাত্র একটা উইকেট হারিয়েছে। অথচ তারপরেও তারা জিততে পারেনি। মানে জিততে পারেনি বলতে কি, মোটামুটি তারা লড়াইহীন আত্মসমর্পণই করলাম এটা বলব। মানে জয়ের সম্ভাবনাটাই জাগাতে পারেনি। গুজরাট টাইটান্সের ক্ষেত্রে আজকে এটাই হয়েছে, এবং সেইটা আমার কাছে আসলে একটু অদ্ভুতই লেগেছে। পাওয়ার প্লেতে তারা একটা উইকেট হারিয়ে কত 56 করেছিল। 10 ওভার শেষে তাদের 1 উইকেটেই 101 রান। 15 ওভার শেষে তাদের 1 উইকেটেই 163 রান। কিন্তু তাতে করে তো শেষ 5 ওভারে 85 রানের প্রয়োজনীয়তার সামনে এসে দাঁড়িয়ে যায় এই গুজরাট টাইটান্স। সেই প্রয়োজনীয়তাটা তারা আসলে আর মেটাতে পারেনি, এবং এই কারণে আমি বলছিলাম একটুখানি অদ্ভুতুরে ব্যাপার। দুর্দান্ত ইনিংস এখানে ধরেন শুভমান গিল খেলেছেন 80 অড রানের ইনিংস তিনি করেছেন। জশ বাটলার তিনিও 50 করেছেন। ধরেন এখানে সাই সুদর্শন তিনি হচ্ছে গিয়ে ওই যে ইনজুরির কারণে এলবোতে লেগে বেরিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার ফিরে তিনিও 50 করেছেন। কিন্তু কোনো কিছুই না এই রান তাড়া করার সময় মনে হয়নি যে গুজরাট টাইটান্সকে জেতাতে পারে। এবং এইখানটাতে আরও একটা যে জায়গাটা, যে কলকাতা নাইট রাইডার্সের মাথিসা পাথিরানা তিনি এই বোলিংয়ে তো হচ্ছে গিয়ে সেকেন্ড ওভারে মাত্র 2টা বল করেছিলেন। তার মানে 8টা বল, 8টা না 9টা বল তিনি করেছেন। তারপরেই তাকে বেরিয়ে যেতে হয়েছে। অথচ এই যে একটা বোলার শর্ট কেকেআরের, সেই সুযোগটাও তো গুজরাট টাইটান্স কাজে লাগাতে পারেনি। তারা শেষ পর্যন্ত ওই মাত্র 4টা উইকেট হারালেও ওই 29 রানে ম্যাচটা হেরে গিয়েছে। এখন কলকাতা নাইট রাইডার্স যে 247 করেছে সেই জায়গাটাতে আমি বলছিলাম ফিন অ্যালেনের ইনিংসটা, এবং সেইখানটাতে তারাও মাত্র 2 উইকেট হারিয়ে 247 রান তুলেছে। অ্যালেন একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, এবং সেই ইনিংসটাতে আপনি যদি দেখেন যে তিনি ওই 13-14 রানের সময় একবার আউট হয়ে যেতে পারতেন। জেসন হোল্ডার হচ্ছে গিয়ে ওই একটা টাফ চান্স, ভেরি টাফ চান্স, ওইটাকে আসলে হাফ চান্সের বলা যেতে পারে বড় জোরে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, সেই আউটটা হয়নি, কিন্তু এরপরে 33 রানের সময় তো তিনি আউট হয়ে যেতেই পারতেন। আউট হয়ে যাওয়াটা তার উচিত ছিল। লং অনে মোহাম্মদ সিরাজের কাছে সহজতম ক্যাচ তিনি তুলে দিয়েছিলেন, কিন্তু সেই ক্যাচটা সিরাজ হাতে জমাতে পারেনি। ফলাফল কি হলো? ফলাফল হলো ওই ক্যাচ মিসের পরে এই ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার, তিনি নেক্সট 9 বলের মধ্যে 5টা ছক্কা মেরে দিলেন।
ক্যাচ মিসের মানে ওই সময়টাতে 18 বলে তার 34 রান, আর এরপরে যে 17টা বল খেলেছেন তিনি সেইখানটাতে আরও 59 রান নিয়েছেন। ফলে মোহাম্মদ সিরাজের ওই ক্যাচ মিসটা আসলে খুবই কস্টলি হয়ে এসেছে। এইখানটাতে হচ্ছে আজিঙ্কা রাহানের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপটা হলো অ্যালেনের রাহানে আউট হয়ে যাওয়ার পর আঙ্কুশ রঘুবংশীর সঙ্গে তার 90 অড রানের একটা পার্টনারশিপ হয়েছে। তিনি নিজে আউট হয়ে যাওয়ার পরে এই রঘুবংশী ও ক্যামেরুন গ্রিনের একটা পার্টনারশিপ হয়েছে 100+, যেইখানটাতে রঘুবংশী 80 অড করেছেন, 50 করেছেন ক্যামেরুন গ্রিন। ফলে কলকাতা নাইট রাইডার্স ওই একটা বিরাট বড় একটা সংগ্রহ তুলে ফেলে, যেইটা চেস করাটা গুজরাট টাইটান্সের জন্য একেবারে অসম্ভব হয়ে গিয়েছে। এবং তারা যে আসলে ওই ফোর্সই করলো না, তারা যে আসলে ওই চেষ্টা তো নিশ্চয়ই করেছে, কিন্তু এটা যে ভিজিবল হলো না। 15 ওভার শেষেও তাদের মাত্র একটা উইকেট গিয়েছে এবং সেই জায়গাটাতে তারা ম্যাচটা হেরে গেল শেষ 5 ওভারে 85 রানের ইকুয়েশন মেলাতে না পেরে। আমি বলছিলাম এখানে ছক্কার একটা রেকর্ড করেছেন ফিন অ্যালেন, একই আসরে 2টা ভিন্ন ইনিংসে 10টা করে ছক্কা মেরেছেন। এইটা আইপিএল এর হিস্ট্রিতে কেউ একই আসরে করতে পারেননি। এইটার একটা সংযোগ টার্নিং পয়েন্টের সঙ্গে রয়েছে। সেই সংযোগটা হচ্ছে গিয়ে ছক্কায় কি ডিফারেন্সটা মেক করে দিল। কলকাতা নাইট রাইডার্স তাদের ইনিংসে 22টা ছক্কা মেরেছেন, আর গুজরাট টাইটান্স তাদের ইনিংসে 12টা ছক্কা মেরেছেন। এই যে 10টা ছক্কার ডিফারেন্স, সেইটাই কি আসলে ম্যাচের রেজাল্টটা ঠিক করে দিল কিনা, এবং এই ছক্কার ডিফারেন্সটাও টার্নিং পয়েন্টের একটা নিশ্চিত দাবিদার। তবে আরও পার্টিকুলার যদি বলি, তাহলে অবশ্যই ভাই মোহাম্মদ সিরাজের ওই ক্যাচ মিসটা, অবশ্যই ফিন অ্যালেনের ওই ক্যাচটা ধরা উচিত ছিল, অবশ্যই ওইটা সহজতম ক্যাচ, এবং অবশ্যই এরপরে ফিন অ্যালেন যেভাবে এক্সিলারেট করেছেন, নেক্সট 9 বলের মধ্যে 5টা ছক্কা মেরেছেন। প্রথম ওই ক্যাচ মিসের সময় 18 বলে যা 34, এবং তারপরে 17 বলে যিনি 59 রান করেছেন, ওই ক্যাচ মিসটা আসলে অনেক কস্টলি হয়ে গিয়েছে। মোহাম্মদ সিরাজ যে ক্যাচ মিস করেছেন ফিন অ্যালেনের, সেটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি চাইলে দুই দলের ছক্কার যে ডিফারেন্স, সেটাকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন।